সিন্ধু সভ্যতা ৫০০০ খ্রিস্টপূর্ব। সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়, তাই এর নাম সিন্ধু সভ্যতা। এই সভ্যতা অনার্য সভ্যতা ছিল বলে মনে করা হয়। এর সময়কাল সম্পর্কে বিভিন্ন পুরাতাত্ত্বিক বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। জন মার্শাল বলেছেন ৩২৫০ থেকে ২৭৫০ খ্রিস্টপূর্ব। এম হুইলার বলেছেন ২৫০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্ব। তবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করায় এই সভ্যতার বিকাশ, বিস্তার ও পতন ঘটে খ্রিস্টপূর্ব ২৩০০ থেকে খ্রিস্টপূর্ব ১৮০০ বা ১৭৫০ অব্দের মধ্যে। হরপ্পা সভ্যতা। প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে এর নাম হরপ্পা সভ্যতা। এই সভ্যতার বিস্তৃতি ছিল ভারত ও পাকিস্তানের বিস্তৃত অঞ্চল। পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাংশ, হরিয়ানার কিছু অংশে এর ব্যাপ্তি লক্ষ্য করা যায়। হরপ্পা সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা। সিন্ধু নদের মহেঞ্জোদারো শহর ও সিন্ধুর উপনদী ইরাবতীর তীরে হরপ্পা নগরী গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। বাড়িঘর, রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, স্নানাগার ইত্যাদি নিয়ে সুপরিকল্পিত নগর গড়ে উঠেছিল। প্রতিটি বাড়িতেই ছিল সুন্দর বাঁধানো উঠোন, কুয়ো, স্নানাগার ও শৌচাগার। জল নিকাশি ব্যবস্থা উন্নত মানের ছিল। সিন্ধু সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক সভ্যতা, অর্থাৎ প্রাক লিখন যুগের সভ্যতা। এই সভ্যতার কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই সভ্যতার ধারণা অর্জন করতে হয়। সিন্ধু সভ্যতা তাম্রযুগের সভ্যতা, কারণ তামার তৈরি বিভিন্ন হাতিয়ার বা জিনিসপত্র পাওয়া গেছে, তবে লোহার ব্যবহার ছিল না। প্রত্নতত্ত্ব বিভাগে কর্মরত ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই সভ্যতার বিস্তীর্ণ অঞ্চলে খনন কার্য করে বহু মূল্যবান বস্তুর সন্ধান পান। হরপ্পা ও মহেঞ্জোদারোতে খনন কার্য পরিচালনা করেন স্যার জন মার্শাল এবং চানহুদারোতে খনন চালান আমেরিকান ডক্টর আর্নেস্ট ম্যাকে। জন মার্শাল এর নাম দেন সিন্ধু সভ্যতা। জন মার্শাল এই সভ্যতার সময়কাল বোঝাতে নাম দেন ক্যালকোলিথিক। ক্যালকো মানে তাম্র, ব্রোঞ্জ, লিথ মানে পাথর। তাম্র বা ব্রোঞ্জ ও পাথরের যুগপৎ। হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটি প্রায় ৪০০ মাইল ব্যবধানে অবস্থিত। তথাপি নগর দুটি গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে পরস্পরের প্রতিরূপ। হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য নগরগুলি হল মহেঞ্জোদারো, চানহুদারো, হরপ্পা, গনওয়ারিলাল, লোথাল, সুরকোডা, সুতোকাজেন্দর, রাখিগড়ি, কালীবঙ্গান, মান্ডা, বনওয়ালি, কোটদিজি এবং ধোলাভিরা উল্লেখযোগ্য। এই সভ্যতা সুমের, আক্কাদ, মিশর প্রভৃতি প্রাচীন সভ্যতার সমসাময়িক। সিন্ধু সভ্যতা ছিল কৃষিভিত্তিক সভ্যতা। মাতৃশক্তির উপাসনা এই সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে হরপ্পা নগর সভ্যতার পত্তন হয়। হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে পরিণত হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। ১৮৫৩ খ্রিস্টাব্দে হরপ্পা উৎখননের কাজ প্রথম শুরু করেন তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা স্যার আলেকজান্ডার কানিংহাম। তিনি পুনরায় ১৮৫৬ সালে এখানে উৎখনন শুরু করেন। কানিংহাম হরপ্পায় ইরাবতী নদীর তীরে বহু ধ্বংসস্তূপ দেখেছিলেন। কানিংহাম খননকালে পেয়েছিলেন প্রাচীন মৃৎপাত্র, ছুরি, ফলাকা, বলদের প্রতীকীযুক্ত শিলমোহর। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো ধ্বংসস্তূপে উৎখনন শুরু করে প্রাক ঐতিহাসিক কালের বহু নিদর্শন আবিষ্কার করেন। হরপ্পা, মহেঞ্জোদারো ও চানহুদারোতে যে বাড়িঘর পাওয়া গেছে সেখানে পোড়ামাটির ইট ব্যবহৃত হয়েছে, কিন্তু কালীবঙ্গান শহরে কাঁচা মাটির ইটই বেশি ব্যবহৃত হয়েছে। হরপ্পা, মহেঞ্জোদারো ও কালীবঙ্গানে রাস্তাঘাটগুলির উত্তর দক্ষিণে প্রসারিত ও পরস্পরকে সমকোণে ছেদন করেছে। লোথাল শহরের পূর্ব প্রান্তে ইটের তৈরি একটি বাঁধানো জলাশয় পাওয়া গেছে।
পুরাতাত্ত্বিকদের মতে এটি ছিল একটি পোতাশ্রয়। গম ছিল হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যশস্য। এছাড়া বার্লি, খেজুর, কার্পাস, গরু, ভেড়া, ছাগল প্রতিপালন করা হতো। তামা, চাকা, লাঙলের ব্যবহার দেখা যায়। শস্যাগার পাওয়া গেছে। মৃৎপাত্রের ব্যবহার ছিল। মৃন্ময় পাত্রে পিপল, কুকুত বিশিষ্ট বৃষ, কেউটে সাপ, শৃঙ্গযুক্ত দেবতা প্রভৃতি প্রতীকের ব্যবহার ছিল। এই সভ্যতায় পাওয়া গেছে পরিকল্পিত নগর এবং দূরপাল্লার বাণিজ্য চলত এমন নিদর্শন। জলসেচ ব্যবস্থার প্রচলন ছিল। হস্তশিল্পের উন্নতি, তামা তরল করে বিভিন্ন দ্রব্যের নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাসে উল্লেখযোগ্য দিক প্রাণী পূজা। প্রাণীদের মধ্যে আছে বৃষ, গন্ডার, মহিষ, ছাগল, ভেড়া, হাতি, শূকর, ভালুক ইত্যাদি। এই সময় ঘোড়ার প্রচলন ছিল না। গাধা ও উটের ব্যবহার ছিল। সিন্ধু সভ্যতার যন্ত্রপাতি তামা ও ব্রোঞ্জের সংকর ধাতু দিয়ে তৈরি হতো। হরপ্পানরা লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতায় লাল রঙের ব্যবহার ছিল। কয়েকটি পাত্র কালো রং করা। হরপ্পা সভ্যতার সর্বোত্তম ও শিল্পসম্মত সৃষ্টি শিলমোহর। সিন্ধু সভ্যতার অন্তর্গত রাজস্থানের কালীবঙ্গান শহর আবিষ্কার করেন এ ঘোষ। কালীবঙ্গান কথার অর্থ কৃষ্ণ কঙ্গন বা কালো চুড়ি। সিন্ধু সভ্যতায় মৃতদেহ সাধারণত সমাধি দেয়া হতো। শ্মশানের কোনো নিদর্শন পাওয়া যায়নি। এই সময় প্রাচীন বন্দর ছিল লোথাল, বর্তমানে গুজরাটের আমেদাবাদে। তাছাড়াও ছিল সুতকোট্টা। অন্যান্য বন্দরগুলি হল সুক্তাগেন্দর, বালাকোট, কুন্টাসি এবং আলাদিনো। সিন্ধু সভ্যতায় প্রধান রপ্তানিকারক দ্রব্য ছিল তুলা ও সুতির বস্ত্র। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান রাখিগ্রাহী, বর্তমানে হরিয়ানা। পাকিস্তানে অবস্থিত সবচেয়ে বড় স্থান মহেঞ্জোদারো, এর অর্থ মৃতের স্তূপ। মহেঞ্জোদারোতে বাড়িঘর নির্মাণের জন্য পোড়া ইট ব্যবহৃত হতো। প্রাপ্ত খেলনা ও শিলমোহরে অঙ্কিত হাতি, বাঘ, গন্ডার ইত্যাদি জীবজন্তুর চিত্র পাওয়া গেছে। এর থেকে অনুধাবন করা যায় তখন আবহাওয়া ছিল আর্দ্র। মহেঞ্জোদারোতে বাড়ির মেঝের তলায় লুকোনো মণিরত্নের গুপ্তভাণ্ডার পাওয়া গেছে। এছাড়া ছিদ্রযুক্ত কার্নেলিয়ান পাথরের পুঁতির মালা, রূপার পাত, রূপার একটি প্রদীপ এবং ব্রেসলেট, জেড পাথর ইত্যাদিও পাওয়া গেছে। পুরোহিত রাজার ভগ্ন মস্তক ও খণ্ড বিখণ্ড মূর্তিও দেখা গেছে। মৃৎপাত্রের গায়ে নকশা পাওয়া গেছে, যেমন পিপুল পাতা, পরস্পরছেদী বৃত্ত এবং ময়ূর। সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বা সুমেরীয় সভ্যতার ব্যবসায়িক যোগাযোগ ছিল। স্বস্তিক চিহ্ন প্রচলিত ছিল সিন্ধু উপত্যকায়। পোড়া ইট, কাদামাটি ইট, ত্রিমাত্রিক অনুপাত 1:2:4, 13.63 গ্রাম এককের ভিত্তিতে আপাতভাবে আদর্শ ওজন। সিন্ধুবাসীদের মধ্যে প্রচলিত ছিল ওজন মাপ ও গণনার হিসেবে, যা পরবর্তী সময়ে ভারতবাসী ব্যবহার করেছে। যে মূর্তি পূজা বা ঈশ্বরের প্রতীক উপাসনা হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য, তার পথিকৃৎ সিন্ধুবাসী। এ ধারণা পোষণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ধর্মীয় অনুষ্ঠানে পশু বলি প্রথা সম্ভবত সিন্ধু উপত্যকা থেকেই এসেছে। হিন্দু ধর্মের অনেক আচার সিন্ধু সভ্যতা থেকে বাহিত হয়ে এসেছে বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতার ধারাবাহিকতা, পরম্পরা এবং অনশ্বর অস্তিত্বের নিদর্শন বর্তমান ভারতেও প্রচলিত অগ্নি, বৃক্ষ, সূর্য ও সর্প ইত্যাদি প্রকৃতির নানা শক্তির উপাসনা এবং অশুভ ও দুষ্ট নানা শক্তিতে লোকবিশ্বাস। বাঁধানো কূপ ও জলাধার পাওয়া গেছে। সিন্ধুলিপির উপস্থিতি পাওয়া গেছে, যদিও এই লিপির এখনো পাঠোদ্ধার সম্ভব হয়নি। উত্তর দক্ষিণে শায়িত চিৎ করা মৃতদেহ শহরের বাইরে সমাধিস্থানে সমাহিত করার ব্যবস্থা। হরপ্পা সভ্যতার সর্বশেষ আবিষ্কৃত কেন্দ্র ঢোলভিরা বন্দর শহর, যা ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। এখানে মাটির ইট দিয়ে গৃহ নির্মাণের নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় 5টি উন্নত শহর পাওয়া গেছে। সেগুলি হল মহেঞ্জোদারো, জ্ঞানেরিওয়ালা, হরপ্পা, রাখিগড়ি, ঢোলভিরা।
হরপ্পা সভ্যতা সমসাময়িক অন্য সভ্যতাগুলোর চেয়ে অনেক উন্নত ছিল তার কয়েকটি কারণ। 1. সিন্ধু উপত্যকার নগরগুলো নির্মিত হয়েছিল সুষ্ঠু পরিকল্পনা অনুসারে। 2. মহেঞ্জোদারোর মতো এত সুন্দর পয়ঃপ্রণালী অন্য কোনো সভ্যতার অধিবাসীগণ গড়ে তুলতে পারেনি। 3. পোরাইটের ব্যবহারেও সিন্ধুবাসীদের দক্ষতা ছিল অসীম। 4. সিন্ধুবাসী নিজস্ব মৃৎশিল্প গড়ে তুলেছিল। শিলমোহরও ছিল তাদের একান্ত নিজস্ব। তাদের লিপিও ছিল ভিন্ন। সমসাময়িক মিশরীয় বা মেসোপটেমিয়ার লিপির সঙ্গে তার কোনো সাদৃশ্য নেই। 5. হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সমসাময়িক, কিন্তু পাথরের ব্যবহারই বেশি দেখা যায়। অন্য কোনো সভ্যতা হরপ্পা সভ্যতার মতো এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেনি। হরপ্পা সভ্যতার ধ্বংসের বিভিন্ন কারণ অনুমান করা যায়। 1. বহিরাগত বৈদিক আর্যদের আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছিল। 2. আর্যদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। দস্যুগণের পুর বা দুর্গনগর ধ্বংসকারী বলে তার আরেক নাম ছিল পুরন্দর। 3. হিংস্র আক্রমণের চিহ্ন আবিষ্কৃত হয়েছে। আক্রমণকারী কিংবা বণিকদের হিংস্রতার শিকার হয়েছিল এর নাগরিকগণ। 4. কারোর মত গৃহযুদ্ধের ঘটনা ঘটেছিল। 5. ভূকম্পনে উদ্ভূত বন্যার কবলে পড়ে এই সভ্যতা ধ্বংস হয়েছিল। খননকারীগণ এই নগরগুলিতে বিভিন্ন সময় বন্যার চিহ্ন দেখতে পেয়েছিলেন। বন্যার জল থেকে নগরকে বাঁচাবার জন্য চওড়া ও উঁচু নদীবাঁধ, জল নিকাশের নালা তৈরি হয়েছিল। এটি মহেঞ্জোদারোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে হরপ্পায় বন্যার কোনো নিদর্শন পাওয়া যায়নি। 1800 খ্রিস্টপূর্বাব্দের পর হরপ্পীয় সংস্কৃতির অধিকাংশ নগর ও গ্রাম তাদের জীবন জীবিকার বহমানতা রক্ষা করতে পারেন। মানুষজন সম্ভবত দেশান্তরিত হয়ে অন্য কোথাও চলে গিয়েছিল, তবে কোনো কারণেরই যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। বৈদিক বা আর্য সভ্যতা 1500 খ্রিস্টপূর্ব। রুশ দেশের উরাল পর্বতের দক্ষিণে তৃণাচ্ছন্ন শুষ্ক সমতল ভূখণ্ড আর্যদের প্রাচীন বাসস্থান ছিল। এই জাতিরই একটি শাখা দক্ষিণ পূর্বে ককাসিয়াস পর্বত অতিক্রম করে খ্রিস্টপূর্ব 2500 অব্দের পরে উত্তর ইরাকে এসে বসবাস শুরু করে। এই শাখাটির নাম ছিল আর্য। 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সময়কালে ইরান, পাঞ্জাব ও উত্তর ভারতে যে পরাক্রান্ত সুসংহত জনগোষ্ঠী নিজেদের আধিপত্য স্থাপন করেছিল তাদের বলা হয় আর্য। আবার অনেকে মনে করেন ভারতভূমি আর্যদের আদি বাসস্থান। ভারতের পাঞ্জাবে আর্যদের বাসভূমি ছিল, এই ধারণাও কেউ কেউ দেন, কারণ বৈদিক সাহিত্যে হাতির উল্লেখ আছে। পাঞ্জাবে হাতির অস্তিত্ব ছিল। আবার বেদে গমের উল্লেখ আছে, কিন্তু ধানের উল্লেখ নেই। এতে বোঝা যায় পাঞ্জাবে প্রচুর পরিমাণে গম জন্মায়। প্রাচীন ভারতে আর্য শব্দের মাধ্যমে বোঝাতো মহৎ সংস্কৃতি সম্পন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তি। কোনো কোনো ঐতিহাসিকের মতে আর্য বলতে একটি ভাষা গোষ্ঠীকে বোঝায়, যারা বেদকে তাদের পবিত্র ধর্মগ্রন্থ, সংস্কৃতকে প্রথম কথ্য ভাষা এবং ইন্দ্রের নেতৃত্বাধীন একটি বিশেষ দেবগোষ্ঠীকে তাদের পূজ্য হিসেবে গ্রহণ করেছিল, তারা আর্য নামে অভিহিত হয়। শ্বেতকায় আর্যগণ ভারতের স্থানীয় কৃষ্ণকায় শ্যামল বা কপিল, দ্রাবিড় ও পীত মানে কিরাত অর্থাৎ অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল জাতির সংস্পর্শে আসে। প্রাচীনতম আর্য ভাষা বৈদিক ও সংস্কৃত। এটি এশিয়ার আর্মানি, ইউরোপের গ্রিক, লাতিন, গথিক, প্রাচীন আইরিশ, প্রাচীন ওয়েলিস, প্রাচীন স্লাভ ভাষার সঙ্গে যুক্ত এবং ভগিনী স্থানীয়। এক মূল ভাষা থেকে এই সকল ভাষার উদ্ভব হয়েছিল। বর্তমানে এই মূল ভাষার নাম ইন্দো ইউরোপীয়। আদি বৈদিক যুগের সাহিত্যকে বলা হয় শ্রুতি, কারণ হিন্দুদের বিশ্বাস ঋষিগণ স্বয়ং ঈশ্বরের কাছ থেকে বেদ শিক্ষা করেছিলেন, কিংবা বেদ অপৌরুষের বাণী সমষ্টি রূপে ঋষিদের নিকট আপনা থেকেই প্রতিভাত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশাল সাহিত্য মুখে মুখে পুরুষ পরম্পরা ক্রমে প্রচারিত হয়েছে। এই কারণে বেদের আরেক নাম শ্রুতি।
কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যের নাম স্মৃতি। বেদাঙ্গ সূত্র, উপবেদ, স্বরদর্শন, মহাকাব্য এবং ধর্মসূত্র এই সাহিত্যের অন্তর্গত। ঋগ্বেদ রচিত হয় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দের মধ্যে। ঋগ্বেদে 10টি মণ্ডল আছে, যাতে বিন্যস্ত হয়েছে 1028টি সূক্ত বা স্তোত্র ও 10,552টি ঋক। কতকগুলি ঋক নিয়ে একটি সূক্ত, কতকগুলি সূক্ত নিয়ে একটি মণ্ডল। প্রত্যেকটি সূক্তের কোনো না কোনো দেবতা আছেন যার উদ্দেশ্যে সূক্তিটি নিবেদিত। সূক্তটি যিনি রচনা করেছেন তিনি সেই সূক্তের ঋষি। ঋগ্বেদে 250টি স্তোত্র ইন্দ্র ও 200টি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে লেখা। কয়েক শতাব্দী ধরে বেদ লিখিত হয়েছিল। প্রত্যেক বেদের ক্রমান্বয়ের 4টি অংশ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। প্রায় 100টিরও বেশি উপনিষদের সন্ধান পাওয়া গেছে। ঋগ্বেদে সরস্বতী নদীকে বলা হয়েছে নদীতমা, দেবীতমা রূপে। ঋগ্বৈদিক যুগে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। জাতি বর্ণ প্রথা প্রচলিত হয়েছিল। সত্যমেব জয়তে উক্তিটি মুন্ডক উপনিষদ থেকে নেয়া। বৈদিক সভ্যতায় মুদ্রার নাম ছিল মনা ও নিষ্ক। বৈদিক যুগের উল্লেখযোগ্য উচ্চ শিক্ষিতা নারী ছিলেন অপলা, ঘোষা, বিশ্ববারা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী প্রভৃতি। ইন্দ্রসেনা, বিষ্পলা প্রভৃতি নারী স্বামীর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছিলেন। বিধবা বিবাহের প্রচলন ছিল, বাল্য বিবাহের প্রচলন ছিল না। ঋগ্বেদের যুগে সমাজ ধনী দরিদ্রের পার্থক্য প্রকট হয়। ক্ষুধা, ভিক্ষু শব্দের উল্লেখেই তা বোঝা যায়। রথ চালনার প্রতিযোগিতা, শিকার, দাবা ও পাশা খেলা, নৃত্য, গীত, বীণাবাদন ছিল অবসর বিনোদনের প্রধান অঙ্গ। জুয়া খেলার প্রচলন ছিল। উচ্চশিক্ষিতা নারীরাও পুরুষ ঋষিদের মতো বেদ মন্ত্রের রচয়িতা ছিলেন। ঋগ্বেদের 7 জন ঋষিকা হলেন বাক, সূর্যা, লোপামুদ্রা, অপলা, ঘোষা, ইন্দ্রাণী ও বিশ্ববারা। বৈদিক যুগের মহীয়সী নারীগণ: অপালা ঋষি অত্রির কন্যা। তিনি ঋগ্বেদের 8ম মণ্ডলের 91তম সূত্রের দ্রষ্টা। এতে সোমরসের ঔষধি গুরুত্ব তুলে ধরা হয়েছে। ঘোষা ঋগ্বেদের একজন বিখ্যাত সাধিকা। ঋষি অঙ্গিরার বংশে জন্ম। এই মহীয়সী নারী ঋগ্বেদের 10ম মণ্ডলের 39 থেকে 42 সূক্তের দ্রষ্টা। বিশ্ববারা ঋগ্বেদের 5ম মণ্ডলের 28তম সূক্তে এই নারীর উল্লেখ পাওয়া যায়। তিনি পূর্বমুখী হয়ে বেদ মন্ত্র উচ্চারণের দ্বারা হোম যজ্ঞ করার উল্লেখ করেছেন। যজ্ঞের অগ্নিতে আহুতি প্রদানই এই সূক্তের মূল আলোচ্য। মৈত্রী ঋষি যাজ্ঞবল্কের 2 পত্নী মৈত্রেয়ী ও কাত্যায়নী। মহর্ষি যাজ্ঞবল্কের সাথে মৈত্রেয়ীর আত্মতত্ত্ব ও ব্রহ্মজ্ঞান বিষয়ক কথোপকথন বৃহদারণ্যকোপনিষদে বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে। গার্গী বৈদিক যুগের অন্যতম নারী ঋষি ব্রহ্মবাদিনী গার্গী। জন্ম খ্রিস্টপূর্ব 700 অব্দে। তিনি ঋষি বাচাকনোর কন্যা। বিদেহের রাজা জনকের দ্বারা আয়োজিত রাজসূয় যজ্ঞে ঋষি যাজ্ঞবল্কের সাথে শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায় তিনি তর্কযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রথমে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয় এবং পরবর্তীতে অন্তরিক্ষ, নক্ষত্রলোক, দেবলোক, ইন্দ্রলোক এবং শেষে ব্রহ্মলোক সম্বন্ধে তিনি প্রশ্ন করেন। যদিও যাজ্ঞবল্ক এই তর্কযুদ্ধে জয়ী হন, কিন্তু এই বিদুষী নারীর জ্ঞান ও বিদ্যা সকলের ভূয়সী প্রশংসা লাভ করে। বাক মহর্ষি অমভৃণের কন্যা। ঋগ্বেদের 10ম মণ্ডলের 10ম অনুবাকের 125তম সূক্তের দ্রষ্টা তিনি। এই সূক্তের মন্ত্রণগুলোকে একত্রে বৈদিক দেবী সূক্তম বলে। ঋষি বাকের নামে এটি বাক সূক্তম নামেও পরিচিত। শ্রদ্ধা তিনি কামায়নী গোত্রজা বিদুষী। ঋগ্বেদের 10ম মণ্ডলের 151তম মন্ত্রের ঋষি হিসেবেই তিনি প্রসিদ্ধ। মন্ত্রগুলোতে ধর্ম ও জীবন ব্যবস্থায় শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে। রাত্রি ঋষি ভরদ্বাজের কন্যা। ঋগ্বেদের 10ম মণ্ডলের 127তম সূক্তের ঋষি হিসাবে
এই বিদুষী নারীর উল্লেখ পাওয়া যায়। সূক্তটি রাত্রি সূক্ত নামে পরিচিত। পরিশ্রান্ত জীবদের রাত্রিকালীন বিশ্রামে নিরাপদে রাখার প্রার্থনা করা হয়েছে এখানে। রোমাশা, পিতার নাম বৃহস্পতি এবং স্বামী ছিলেন ঋষি ভাবয়ব্য। ঋষিকা রোমাশা ঋগ্বেদের প্রথম মণ্ডলের 126 নম্বর সূক্তের 7 নম্বর ঋক অর্থাৎ মন্ত্রের দ্রষ্টা। গোধা, ঋগ্বেদের দশম মণ্ডলের 134 নম্বর সূক্তে এই নারীর উল্লেখ পাওয়া গেছে। এই সূক্তে 7টি মন্ত্র রয়েছে। সপ্তম অর্থাৎ সর্বশেষ মন্ত্রের ঋষি হিসাবে ব্রহ্মবাদিনী গোধা প্রসিদ্ধ। এই মন্ত্রটির বিশেষত্ব হচ্ছে গাভীর অপরিসীম গুরুত্বকে তুলে ধরা হয়েছে। সূর্যা, তার পিতার নাম সৌমিত্র। দশম মণ্ডলের 85তম সূক্তে এই মহান নারীর উল্লেখ রয়েছে। বিয়ের বহু মন্ত্রের ঋষি তিনি। ঋষিকা সূর্যা রচিত বিবাহ সূক্ত ছিল সমাজ জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র। বিয়ের পর স্বামীর সংসারে নারীর সম্মান ও মর্যাদার অত্যন্ত সুন্দর বর্ণনা পাওয়া যায় ঋষি সূর্যার মন্ত্রে। সাবিত্রী, তিনি সূর্যের মতোই তেজদীপ্ত এবং বিদুষী এক নারী। ঋগ্বেদের দশম মণ্ডলের 85তম সূক্তের 32 থেকে 47তম মন্ত্রের ঋষি হিসাবে তিনি বিখ্যাত। এই সূক্তটি বিবাহ সূক্ত নামে পরিচিত। বিবাহিত জীবনে পুরুষ ও নারীর দায়িত্বের বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূক্তে। জুহু, তিনি ব্রহ্মবাদিনী ব্রহ্মচায়া জুহু নামেও পরিচিত। এই মহিষী নারীর অপর নাম বাঘ। তিনি ঋগ্বেদের দশম মণ্ডলের 109তম সূক্তের ঋষি। দক্ষিণা, ঋষি প্রজাপতির কন্যা। দশম মণ্ডলের 107তম সূক্তের ঋষি তিনি। যজ্ঞ সম্পাদনের পর ঋষিকে দক্ষিণার দ্বারা সম্মানিত করতে উৎসাহিত করা হয়েছে এবং যিনি দক্ষিণা প্রদান করেন তারও প্রশংসা করা হয়েছে এই মন্ত্রগুলোতে। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদের পরে এবং বুদ্ধপূর্ব সময়কে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। এই যুগের সাহিত্যগত উপাদান সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং ব্রাহ্মণ, আরণ্যক ও কয়েকটি উপনিষদ। পরবর্তী বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে হস্তিনাপুর, দাধেরি, অত্রঞ্জি খেরা, পানিপথ, দিল্লি, মথুরা, সোনপুর ইত্যাদি প্রত্নক্ষেত্র থেকে। ঋগ্বেদের যুগে বর্ণভেদ প্রথা ছিল প্রাথমিক পর্যায়ে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটি প্রকট হয়। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার অবনতি ঘটে। এ যুগেই গার্গী ও মৈত্রী প্রভৃতি সুশিক্ষিতা নারীদের দেখা যেত। রাজা ও ধনী শ্রেণীর মধ্যে বহুবিবাহ প্রচলিত ছিল। বাল্যবিবাহের প্রচলন ছিল। এ যুগেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হতো। এই যুগেই ধান উৎপাদন শুরু হয়। গম ও যব ছিল প্রধান শস্য। এছাড়া বার্লি, উট, তিল, মসুর, আখ, মুগ ডাল প্রভৃতি শস্য উৎপাদিত হতো। শতপথ ব্রাহ্মণ গ্রন্থে ছাগল, ভেড়া ও গরুর মাংস ভক্ষণের কথা বলা হয়েছে। এই সময় বস্ত্রশিল্পের প্রধান উপাদান ছিল পশম, তবে এর পাশাপাশি রেশমি বস্ত্রও ব্যবহৃত হতো। ঋগ্বেদিক যুগের মতো পরবর্তী বৈদিক যুগেও অবসর বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত। হাতিয়ার নির্মাণ ও ধাতুবিদ্যার অগ্রগতি এই যুগের অন্যতম বৈশিষ্ট্য। সোনা, লোহা, তামা, ব্রোঞ্জ, সীসা ও টিনের ব্যবহার শুরু হয়। পরবর্তী বৈদিক যুগে পরিষেবা ও সামগ্রী বিনিময়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। ফলে বিনিময়ের মাধ্যম হিসাবে মূল্যবান ধাতুর ব্যবহার শুরু হয়। নিষ্ক ছিল মূলত সোনা বা রূপার একটি অলঙ্কার। ধর্মপালনে এই যুগে যজ্ঞের প্রচলন হয়, যেমন অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ। দেবতাদের মধ্যে বিষ্ণুর প্রাধান্য ছিল। এছাড়া প্রজাপতি ও রুদ্রের প্রাধান্যও দেখা যায়। উপনিষদের দার্শনিক দৃষ্টিভঙ্গি ও চিন্তা ছিল অতি উন্নত। উপনিষদকে বলা হয় বেদান্ত। এই সাহিত্যে একদিকে সমগ্র বৈদিক চিন্তার পূর্ণ পরিণাম, অন্যদিকে নতুন ধর্ম ও দর্শন চিন্তার নতুন দিশারি। ভারত ইতিহাসের দুটি যুগের মধ্যে যোগসূত্র উপনিষদ। হর্ষঙ্ক বংশ খ্রিস্টপূর্ব 544 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ।
বৌদ্ধ লেখকদের মতে বর্তমান বিহারের অন্তর্গত মগধের প্রথম শাসক বংশের নাম হর্ষঙ্ক, দ্বিতীয় শাসক বংশের নাম শিশুনাগ। বিম্বিসার খ্রিস্টপূর্ব 544 থেকে 492 অব্দ। সিংহলী কাহিনী অনুসারে হর্ষঙ্ক বংশে বিম্বিসারের পূর্বে ভট্টীয় নামে একজন ছিলেন। মনে করা হয় তিনি বিম্বিসারের পিতা ছিলেন। মগধের মানে দক্ষিণ বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত প্রথম শক্তিশালী রাজা তথা হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। মগধের সর্বপ্রথম রাজধানী ছিল রাজগীর। পরে এর রাজধানী হয় পাটলিপুত্র, বর্তমান বিহার। তিনি প্রায় 52 বছর রাজত্ব করেন। বিম্বিসারের উপাধি ছিল শ্রোণিক। এই উপাধি থেকে মনে করা হয় তাঁর রাজ্যে বণিক সংঘ বা গিল্ড ছিল। তিনি সেনিয়া উপাধি গ্রহণ করেছিলেন কারণ তিনিই প্রথম ভারতীয় রাজা ছিলেন যার নিজস্ব সেনাদল ছিল। বিম্বিসার তার সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার করেছিলেন শক্তিশালী রাজবংশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। শক্তিশালী রাজবংশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং দুর্বল রাজ্যগুলোকে যুদ্ধ বা আক্রমণের মাধ্যমে। বিম্বিসার কোশল রাজ প্রসেনজিতের ভগ্নী কোশল দেবীকে বিবাহ করেন। যৌতুক হিসেবে কাশীর একটি অংশ লাভ করেন। পরে লিচ্ছবি প্রধান চেতকের কন্যা চেল্লানাকে বিবাহ করেন। তার তৃতীয় পত্নী ছিলেন বিদেহ রাজকন্যা বাসবী। চতুর্থ স্ত্রী ছিলেন পাঞ্জাবের মন্ত্র রাজকন্যা খেমা। তিনি অঙ্গপ্রদেশ জয় করেছিলেন। বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন জীবক। অবন্তীর রাজা প্রদ্যোৎ জন্ডিস রোগে আক্রান্ত হলে বিম্বিসার রাজ চিকিৎসক জীবককে তার চিকিৎসার জন্য প্রেরণ করেন। মহাবীর ও গৌতম বুদ্ধ তার রাজত্বকালে ধর্ম প্রচার করেন। বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অজাতশত্রু খ্রিস্টপূর্ব 492 থেকে 462 অব্দ। চেল্লনার গর্ভজাত পুত্র অজাতশত্রু পিতা বিম্বিসারকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন। তার রাজত্বকালে হর্ষঙ্ক বংশের গৌরব শীর্ষবিন্দু স্পর্শ করে। তিনি প্রায় 32 বছর রাজত্ব করেন। অজাতশত্রু প্রবল বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন। অজাতশত্রুর রাজত্বের 8ম বছরে বুদ্ধ নির্বাণ লাভ করেন। গণরাজ্যগুলির আক্রমণ প্রতিহত করার জন্য গঙ্গা ও সোন নদের সঙ্গমস্থলে পাটলিপুত্র স্থানটি নির্মাণ করেন অজাতশত্রু। তার উপাধি ছিল কুনিক। হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশক। তিনি প্রায় 24 বছর রাজত্ব করেন। শিশুনাগ বংশ খ্রিস্টপূর্ব 430 থেকে 364 অব্দ। হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগদশককে মন্ত্রী শিশুনাগ হত্যা করে এই বংশের প্রতিষ্ঠা করেন এবং মগধের সিংহাসনে বসেন। তিনি মগধের রাজধানী সাময়িকভাবে গিরিব্রজে ও স্থায়ীভাবে বৈশালীতে স্থানান্তরিত করেন। শিশুনাগ বংশের শেষ রাজা কালাশোক বা পুরাণে বর্ণিত উল্লেখিত কাকবর্ণ তার রাজধানী মগধ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। কালাশোকের সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি খ্রিস্টপূর্ব 383 অব্দে অনুষ্ঠিত হয়। নন্দ বংশ খ্রিস্টপূর্ব 364 থেকে 324 অব্দ। মহাপদ্মনন্দ কালাশোককে হত্যা করে মগধের নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। মহাপদ্মনন্দ ছিলেন নাপিত পুত্র। ভারতের রাজনীতিতে চিরাচরিত ক্ষত্রিয় প্রাধান্যের অবসান এই সময় ঘটেছিল। নন্দবংশ ছিল অক্ষত্রিয় রাজবংশগুলির মধ্যে প্রথম। মহাপদ্মনন্দ ও তার 8 পুত্রকে একত্রে নবনন্দ বলা হয়। মহাপদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেন। পুরাণে তিনি দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রান্তক এবং একরাট আখ্যায় ভূষিত। মহাপদ্মনন্দ কলিঙ্গ ও কোশল রাজ্য জয় করে মগধের অন্তর্ভুক্ত করেন। মহাপদ্মনন্দ যে ক্ষত্রিয় রাজ্যগুলিকে উচ্ছেদ করেন সেগুলি হল কোশলের ইক্ষ্বাকু বংশ, গঙ্গা যমুনা দোয়াবের পাঞ্চাল রাজ্য, কাশী রাজ্য
দিল্লি অঞ্চলের কুরু রাজ্য, মথুরার সুরসেন, মিথিলার মৈথিলে তরাই অঞ্চলের রাজ্য, পশ্চিম ভারতের ধীতিহোত্র, গোদাবরী অঞ্চলের অসমক, কলিঙ্গ, হৈহয় রাজ্য। মহাপদ্মনন্দের সাম্রাজ্য ছিল পাঞ্জাব সীমান্ত থেকে গোদাবরী পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিক ডক্টর রাধামুকুন্দ মুখোপাধ্যায়ের মতে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদ্মনন্দ, এবং ঐতিহাসিক ডক্টর রায়চৌধুরী তাকে ঐতিহাসিক যুগে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা আখ্যা দিয়েছেন। নন্দদের রাজ্যের স্থিতি ও শক্তির একটি উৎস ছিল ভূমি রাজস্ব। রাজকোষের ভিত্তি ছিল এই রাজস্ব। নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। তিনি প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে প্রজাদের কাছে জনপ্রিয়তা হারান। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক ছিলেন ধননন্দ। ধননন্দের প্রবল সামরিক শক্তির জন্যই আলেকজান্ডার বিপাশা নদী অতিক্রম করতে পারেননি। আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি ছিলেন গ্রিসের ম্যাসিডন রাজ্যের রাজা। তিনি বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। তার পিতার নাম ছিল ফিলিপ। আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল। আনুমানিক খ্রিস্টপূর্ব 327 অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারত আক্রমণ করেন। পুষ্কলাবতী মানে বর্তমান উত্তর পাকিস্তানের গান্ধার রাজ্যের রাজধানীতে রাজা অষ্টক প্রথম আলেকজান্ডারকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আলেকজান্ডারের বশ্যতা প্রথম স্বীকার করেন তক্ষশিলা, বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলা। সেই তক্ষশিলা রাজ্যের রাজা অম্ভি। আনুমানিক খ্রিস্টপূর্ব 326 অব্দে ঝিলাম নদীর তীরে ভারতীয় রাজা পুরুর সাথে আলেকজান্ডারের হিদাসপাসের যুদ্ধ হয়। যুদ্ধে পুরু পরাজিত ও বন্দী হন। আলেকজান্ডার পুরুর শৌর্য বীর্য দর্শন করে এতটাই প্রীত হন যে তিনি পুরুকে ঋতরাজ্য প্রত্যার্পণ করে তার সঙ্গে মিত্রতা স্থাপন করেন। সেই সময় আলেকজান্ডার মগধের রাষ্ট্রপতি ও বিপুল বাহিনীর কথা শুনেছিলেন। মগধ অভিযানের পরিকল্পনা করলেও তাঁকে রণক্লান্ত সেনারা আর অগ্রসর হতে না চাওয়ায় খ্রিস্টপূর্ব 325 অব্দে তিনি স্বদেশের পথে ফিরে যান। গ্রীষ্মে প্রত্যাবর্তনের পথে আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 323 অব্দে ব্যাবিলনে মাত্র 33 বছরে টাইফয়েড ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। আলেকজান্ডারের ভারত আক্রমণের পরোক্ষ ফল ছিল ভারতীয় ও গ্রিক শিল্পরীতির মিশ্রণে গান্ধার শিল্প সৃষ্টি হওয়া। ভারত ও গ্রীসের মধ্যে ব্যবসা বাণিজ্য, শিক্ষার আদান প্রদান হতে থাকে। ভারতীয় সংস্কৃতি, নাটকে যবনিকা বা পর্দার ব্যবহার ভারতীয়রা গ্রিকদের থেকে শেখে। আলেকজান্ডারের সঙ্গে কেবল সেনা দল নয়, ঐতিহাসিকেরাও ভারতে এসেছিলেন। তারা ভারত সম্পর্কে বিভিন্ন বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। প্রকৃতপক্ষে আলেকজান্ডারের আক্রমণকাল থেকে ভারতের লিখিত ইতিহাস শুরু হয়। ভারতের ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ অতিক্রম করে ঐতিহাসিক যুগে প্রবেশ করে। আলেকজান্ডারের উত্তরাধিকারী তথা সেনাপতি সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়ে ভারত জয়ের আশা ত্যাগ করেন। মৌর্য বংশ খ্রিস্টপূর্ব 324 থেকে 187 অব্দ। মৌর্য সাম্রাজ্যই ছিল সমগ্র ভারতে প্রথম সর্বব্যাপী রাজতন্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দ তক্ষশিলার ব্রাহ্মণ কৌটিল্যের সহায়তায় ধননন্দকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্ত মৌর্য নামক ক্ষত্রিয় কুল থেকে উদ্ভূত বলে ইতিহাসবিদরা মনে করেন। চন্দ্রগুপ্ত মৌর্য নামক ক্ষত্রিয় কুল থেকে উদ্ভূত বলে ইতিহাসবিদরা মনে করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে 4টি প্রদেশ ছিল: উত্তরাপদ, দক্ষিণাপদ, প্রাচ্য ও অবন্তী। তার সাম্রাজ্য উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা, পশ্চিমে আরব সাগর, পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে মাদ্রাজের তিনেভেলি জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক দূত মেগাস্থেনিস ভারতে ভ্রমণে আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য শত্রুদের চিহ্নিত করার জন্য গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন করেন।
মৌর্য যুগে গুপ্তচরকে সঞ্চারা নামে ডাকা হতো। বিন্দুসার খ্রিস্টপূর্ব 300 থেকে 273 খ্রিস্টপূর্ব, তিনি ছিলেন সম্রাট অশোকের পিতা ও চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। তিনি দক্ষিণে মহীশূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন। কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সংস্কৃত ভাষায় অর্থশাস্ত্র লিখেছিলেন। গ্রন্থখানি রাষ্ট্রশাসন পদ্ধতি বিষয়ক তথ্যাদিতে পূর্ণ। মৌর্য যুগে কৌটিল্যের অর্থশাস্ত্র, ভদ্রবাহুর কল্পসূত্র, আচরঙ্গ সূত্র ইত্যাদি ছিল গুরুত্বপূর্ণ সাহিত্য। এগুলো সংস্কৃতে লিখিত হয়েছিল। মৌর্য যুগে প্রাকৃত ছিল সমগ্র ভারতের সাধারণ ভাষা। ভাষার ভিত্তিতে ভারতের সংহতি স্থানের প্রচেষ্টা প্রথম মৌর্য রাজগণের আমলেই দেখা যায়। চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। বলা হয়ে থাকে তিনি মহীশূরের শ্রাবণবেলা গোলায় জৈন রীতি অনুসারে অনশনে প্রাণ ত্যাগ করেন। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রঘাত, যার মানে শত্রু বিনাশকারী। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল মৌর্য যুগের অবদান। মৌর্য যুগে বিভিন্ন কর, বলি, বিবিধ, রজ্জু, চোর রজ্জু, পিণ্ডকর, সেনাভক্ত, হিরণ্য, উদক ভাগ ইত্যাদি ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে আরোহণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট বলে অভিহিত করেন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী। মৌর্য সম্রাট বিন্দুসার রাজত্বকাল খ্রিস্টপূর্ব 297 থেকে 273 অব্দ। খ্রিস্টপূর্ব 297 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার মগধের সিংহাসনে বসেন। তিনি অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন। এর অর্থ শত্রু নিধনকারী। বিন্দুসার তার বৈদেশিক নীতি অনুযায়ী গ্রিকদের সাথে সুসম্পর্ক গড়েছিল। মিশরের রাজা ফিলাডেলফাস বিন্দুসারের রাজসভায় ডিওনিসাস নামে এক দূতকে পাঠিয়েছিলেন। বিন্দুসার ব্রাহ্মণ্য ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বিন্দুসারের মৃত্যুর পর 4 বছর সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিতণ্ডা হয়। অবশেষে অশোক সিংহাসনে বসেন। মৌর্য সম্রাট অশোক রাজত্বকাল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। খ্রিস্টপূর্ব 273 অব্দে বিন্দুসারের পুত্র অশোক মগধের সিংহাসন আরোহণ করেন এবং তার রাজ্যাভিষেক হয় খ্রিস্টপূর্ব 269 অব্দে। তিনি ছিলেন বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক। সিংহাসনে আরোহণের পর রাজ্যাভিষেকের 4 বছর বিলম্ব হয়। মনে করা হয় এই সময় অশোক ভাতৃবিদ্বেষে লিপ্ত ছিলেন। সিংহাসন নিয়ে ভাই সুসীমার সঙ্গে তার বিবাদ হয়েছিল। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে বিহারের পাটনা। সম্রাট অশোকের পিতার নাম বিন্দুসার ও মাতা শুভ্রদাঙ্গী। মতান্তরে ধর্ম। সিংহাসন আরোহণের পূর্বে অশোককে চণ্ডাশোক বলা হতো, কারণ কথিত আছে তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। প্রথম জীবনে অশোক ছিলেন শিবের উপাসক। ধর্ম বিজয়ী হল একমাত্র শ্রেষ্ঠ বিজয়, উক্তিটি সম্রাট অশোকের। ভারতের সর্বপ্রাচীন যে লিখিত নিদর্শন পাওয়া গেছে, যার পাঠোদ্ধার করা গেছে, তা হল অশোকের গিরি অনুশাসন ও স্তম্ভ অনুশাসন। এর পূর্বের সিন্ধুলিপির পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি। অশোক তার অনুশাসনগুলি 3 ভাবে লিখিত করেছিলেন: গিরিলিপি, স্তম্ভলিপি, প্রস্তরলিপি। অশোকের অনুশাসনগুলি এক অর্থে ভারতাত্মার মর্মবাণী। সম্রাট অশোক ভারতের সর্বত্র প্রথম ব্রাহ্মী লিপি ব্যবহার করেন। উত্তর পশ্চিম ভারতে তিনি খরষ্টি লিপির প্রচলন করেন। শিলালিপিগুলো প্রাকৃত ভাষায় ব্রাহ্মী অক্ষরে লিখিত ছিল। অশোকের লেখমালা প্রাকৃত, জাবনিক এবং আরামাইক ভাষায় লিখিত। এই লিপিগুলি আফগানিস্তানে জাবনিক লিপি, পাকিস্তানে আরামাইক লিপি, খরষ্ঠ লিপি এবং ভারতে ও নেপালে ব্রাহ্মী লিপিতে লিখিত। কান্দাহার শিলালিপি গ্রিক ও আরামাইক ভাষায় লিখিত হয়েছিল।
অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম ছিল অ্যান্টিওকাস দুইথিয়স। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ব্রাহ্মী লিপিতে স, তালবস্য ও মূর্ধন্য ষ-এর ব্যবহার হতো না। অশোকের কলিঙ্গ জয় খ্রিস্টপূর্ব 261 অব্দে। দয়া নদীর তীরে ধৌলি পাহাড়ে এই যুদ্ধ হয়। এই সময় কলিঙ্গে কোনো রাজা ছিল না, জনসাধারণের দ্বারা রাজ্য চালিত হতো। এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ কলিঙ্গবাসী নিহত হয়েছিল। 1 লক্ষ মানুষকে বন্দী করা হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের ধ্বংস ও হিংসার ভয়াবহতা তার মধ্যে মানসিক পরিবর্তন এনে দেয়। তিনি শোকে কাতর হয়ে ওঠেন। ফলে প্রশাসনিক শিথিলতা আসে এবং মৌর্য সাম্রাজ্যের ধীরে ধীরে পতন হয়। তিনি বৌদ্ধ ভিক্ষু উপগুপ্ত নামক এক সন্ন্যাসীর নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। পঞ্চম শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কর্তব্যের বিবরণ দেন। সপ্তম শিলালিপিতে তিনি বলেন জনসাধারণের আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি ধর্মস্তম্ভ স্থাপন করেন। ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা লিখিত আছে। এই শিলালিপিতে তিনি দাবি করেন তার সীমান্তবর্তী রাজ্যের 600 যোজন পর্যন্ত তিনি ধর্ম বিজয় ও জনকল্যাণ নীতি কার্যকর করেন। এছাড়া উল্লেখযোগ্য শিলালিপিগুলো হল কান্দাহার মানে আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ এবং খাইবার পাখতুন পাকিস্তান, দিল্লি, বৈশালী ও চম্পারণ বিহারে, সারনাথ ও এলাহাবাদ মানে উত্তরপ্রদেশে, অমরাবতী অন্ধ্রপ্রদেশ এবং সাঁচি মধ্যপ্রদেশ। কলিঙ্গ যুদ্ধের আগে অশোক ছিলেন ব্রাহ্মণ্য ধর্মে অনুরাগী এবং শৈব ধর্ম অনুসারী। অশোক তার সাম্রাজ্যে প্রচুর ধর্মশালা, হাসপাতাল ও পশু চিকিৎসালয় স্থাপন করেছিলেন। ভারতে গোহত্যা নিষিদ্ধ করেছিলেন অশোক। বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত আইন প্রণীত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। তিনি টিয়া, ময়না, লাল রাজহাঁস, ক্রঞ্চ, বাদুড়, কচ্ছপ, গন্ডার এবং যেসব চতুষ্পদী প্রাণী মানুষের খাদ্য নয় বা ব্যবহারের অযোগ্য তাদের হত্যা নিষিদ্ধ করেন। অশোক পশু ও পক্ষীর নির্ভয় বিচরণের উদ্দেশ্যে সর্বপ্রথম অভয়ারণ্য স্থাপন করেন। সম্রাট অশোক প্রথম ধর্মপ্রচার শুরু করেন সারনাথে। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্র নিয়োগ করেন। তার রাজত্বকালে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মরূপে গণ্য হতো। সারনাথের প্রসিদ্ধ অশোক স্তম্ভে শোভা পাচ্ছে হাতি, সিংহ, অশ্ব ও বৃষ মূর্তি। অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী, ধম্মাশোক, দৈবপুত্র ও রাজর্ষি। অশোক তার অধিকাংশ আদেশলিপি বা শিলালিপিগুলিতে নিজেকে অভিহিত করেছেন দেবনাম প্রিয় প্রিয়দর্শী অর্থাৎ ভগবানকে ভালোবাসা রূপে। মাত্র 4টি স্তম্ভে তার নিজের নাম খোদাই করেছিলেন: মাস্কি, ব্রহ্মগিরি কর্ণাটকে, গুজ্জারা মধ্যপ্রদেশে এবং নেট্টুর অন্ধ্রপ্রদেশে। প্রতিটি শিলালিপিগুলিতে হাতি, সিংহ, চাকা ও পদ্মফুল খোদিত থাকত। সম্রাট অশোক নির্মিত বিভিন্ন স্তম্ভ শীর্ষে উৎকীর্ণ সিংহ, হস্তি, অশ্ব ও বৃষ মূর্তি ভারতের 4টি পবিত্র প্রাণী। অশোকের বিখ্যাত উক্তি সবে মুনিষে পজা মমা কলিঙ্গ শিলালিপিতে খোদিত ছিল। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। শুঙ্গ বংশ খ্রিস্টপূর্ব 187 থেকে 75 অব্দ। প্রতিষ্ঠাতা মৌর্যরাজ বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ এই বংশের প্রতিষ্ঠা করেন। তিনি 35 বছর রাজত্ব করেন। প্রধানত মধ্য ও পূর্ব ভারতে শাসন কার্য করেন। পাণিনির মতে শুঙ্গগণ ব্রাহ্মণ্য ঋষি ভরদ্বাজের বংশ থেকে উদ্ভূত। রাজধানী বিদিশা, পাটলিপুত্র, বেশনগর। ভাষা সংস্কৃত ও প্রাকৃত। শ্রেষ্ঠ রাজা পুষ্যমিত্র শুঙ্গ। তার অপর নাম ছিল বৃহস্পতি মিত্র। অন্যান্য রাজা অগ্নিমিত্র, দেবভূতি। মহাকবি কালিদাসের লেখা মালবিকাগ্নি মিত্রম নাটকের নায়ক ছিলেন অগ্নিমিত্র।
শেষ রাজা দেবভূতি ৮২ খ্রিস্টপূর্ব। শুঙ্গরা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এ যুগের সর্বশ্রেষ্ঠ ব্যাকরণবিদ ও সাহিত্যিক ছিলেন পতঞ্জলি। তিনি এই সময় মহাভাষ্য ও যোগসূত্র রচনা করেন। এই যুগ শিক্ষায় ও ভাস্কর্যে উন্নত ছিল। মথুরা শিল্পকলায় বিভিন্ন স্তম্ভ নির্মিত হয়েছিল। সাঁচি স্তূপ ভারহুত স্তূপে এ যুগে নির্মিত হয়। কান্য বংশ খ্রিস্টপূর্ব ৭৩ থেকে ২৮। প্রতিষ্ঠাতা বাসুদেব কান্য। শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতিকে তার অমাত্য বাসুদেব কান্য হত্যা করে কান্য বংশের প্রতিষ্ঠা করেন। অন্যান্য রাজারা হলেন ভূমিমিত্র, নারায়ণ, সুশর্মন। রাজধানী পাটলিপুত্র বিদিশা। শেষ রাজা সুশর্মন। কুষাণ বংশ খ্রিস্টপূর্ব ৪৫ থেকে ১৪৪ খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা কুজুল কদফিসিস। রাজধানী পুরুষপুর, বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। তিনি ৭৮ খ্রিস্টাব্দের শকাব্দ মানে শক যুগ প্রচলন করেন। কনিষ্ক ছিলেন বিদ্যোৎসাহী, শিল্প ও সাহিত্যের অনুরাগী পৃষ্ঠপোষক। এজন্য তাকে গুপ্ত নবজাগরণের পুরোধা বলে অভিহিত করা হয়। এছাড়া তাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। কনিষ্ক ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মের অনুরাগী। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, দার্শনিক নাগার্জুন, কবি, নাট্যকার, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ অশ্বঘোষ তাঁর রাজসভা অলঙ্কৃত করতেন। বুদ্ধচরিত ও সূত্রালঙ্কার অশ্বঘোষ রচিত দুটি বিখ্যাত গ্রন্থ। কনিষ্ক অশ্বঘোষের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। কনিষ্কের আমলে বসুমিত্রের সভাপতিত্বে খ্রিস্টপূর্ব ৭২ অব্দে কাশ্মীরের কুন্দলবনে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন হয়েছিল। এই মহাসম্মেলনে মহাযান বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়। চরক কনিষ্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন। তিনি আয়ুর্বেদ ওষুধের স্রষ্টা। তাকে ওষুধের জনক বলা হয়। এই সময় আরেক বিখ্যাত চিকিৎসক সুশ্রুতের নামও পাওয়া যায়। কনিষ্কের সময় মথুরা ছিল ভাস্কর্য শিল্পের প্রখ্যাত অনুশীলন কেন্দ্র। এখান থেকে আবিষ্কৃত হয় কনিষ্কের ভগ্ন মস্তক মূর্তি। শেষ রাজা বাসুদেব। উল্লেখযোগ্য ঘটনাবলী: কুষাণরাজ ভীম কদফিসিস ছিলেন প্রথম ভারতীয় শাসক যিনি ভারতে স্বর্ণ মুদ্রা বা দিনার প্রচলন করেন, আনুমানিক খ্রিস্টীয় প্রথম শতকে। চেদি বা চেদ বংশ খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে প্রথম শতক। প্রতিষ্ঠাতা মহাবেগ বর্মন। তার পুত্র বক্রদেব উদয়গিরির গুহামন্দিরের একাংশ নির্মাণ করেন। ভারতের ১৬ জন মহাজনপদের একটি হল চেদি রাজবংশ। রাজধানী কলিঙ্গ, বর্তমানে ওড়িশা রাজ্যে। শেষ শাসক খারবেল। তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন। ওড়িশার উদয়গিরি, খণ্ডগিরি পাহাড় মন্দিরগুলি তার সময় নির্মিত হয়। প্রাকৃত ভাষায় লিখিত হাতিগুম্ফা লেখ থেকে খারবেল সম্বন্ধে বহু তথ্য জানা যায়। সাতবাহন বংশ ৪৭ থেকে ১৯৪ খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা শিমুক। রাজধানী বর্তমান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে প্রতিষ্ঠান বা পৈঠান এবং অমরাবতী, অন্ধ্রপ্রদেশ। শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী। রাজত্বকাল ১০৬ থেকে ১৩০ খ্রিস্টাব্দ। নাসিক শিলালিপি থেকে তাঁর কৃতিত্বের কথা জানা যায়। শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী। বিশেষ পরিচয়: সাতবাহনরা অন্ধভৃত্য নামেও পরিচিত ছিল। উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। উল্লেখযোগ্য কৃতিত্ব: গৌতমীপুত্র সাতকর্ণী শক রাজাদের পরাস্ত করেন। সাতবাহনদের সময়ে হালের গাথা, সপ্তশতী, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি প্রভৃতি উল্লেখযোগ্য সাহিত্য। গুপ্ত বংশ ৩২০ থেকে ৪৬৭ খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠাতা মহারাজা শ্রীগুপ্ত। রাজধানী পাটলিপুত্র, বর্তমান বিহারের পাটনা। গুপ্ত বংশের প্রথম ৩ জন রাজা ছিলেন মহারাজা শ্রীগুপ্ত। শাসনকাল ২৭৫ থেকে ৩০০ খ্রিস্টাব্দ।
মহারাজা ঘটোৎকচ গুপ্ত, শাসনকাল ৩০০ থেকে ৩১৯ খ্রিস্টাব্দ, এবং মহারাজাধিরাজ প্রথম চন্দ্রগুপ্ত, শাসনকাল ৩১৯ থেকে ৩৩৫ খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্ত ৩১৯ থেকে ৩২০ খ্রিস্টাব্দে গুপ্তাব্দ বা গুপ্ত সম্বত প্রবর্তন করেন। প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত ৩৩৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। গুপ্ত সাম্রাজ্যের প্রধান স্থপতি ছিলেন যথাক্রমে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মথুরা ও সাঁচি লিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৩৭৫ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। দীর্ঘ ৪০ বছর রাজত্ব করার পর ৪১৫ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয়। নিজের সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য মধ্য ভারতের পরাক্রান্ত নাগ বংশীয় রাজকন্যা কুবের নাগকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন এবং নিজের কন্যা প্রভাবতীর বিবাহ দেন বিদর্ভের বাগটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে। গুপ্ত রাজগণের বিদেশ নীতির ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। শাসনকাল ৩৩৫ থেকে ৩৭৫ খ্রিস্টাব্দ। তার উপাধি ছিল পরাক্রমাঙ্ক ও কবিরাজ। এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত ছিলেন বিদ্বান ও বিদ্যোৎসাহী। কাব্য প্রতিভার জন্য তাকে বলা হয়েছে কবিরাজ। গুপ্ত যুগের পূর্ববর্তী লিপিগুলির মধ্যে ৯৫% প্রাকৃত ভাষায় লিখিত। গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষায় প্রচলন শুরু হয়। হরিসেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী জানা যায়। এই প্রশস্তিতে তাকে বলা হয়েছে শত সংগ্রাম বিজয়ী ও সর্বরাজচ্ছেতা রূপে। কোনো কোনো মুদ্রায় বলা হয়েছে অপ্রতিরথ এবং ক্ষিতি বিজয়ী রূপে। সামরিক কৃতিত্বের জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান নামে আখ্যা দেন ঐতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ। তার সভাকবি হরিসেন লিখিত প্রয়াগ প্রসূতি থেকেও জানা যায় যে সমুদ্রগুপ্ত ছিলেন বিখ্যাত যোদ্ধা এবং ১০০ যুদ্ধের নেতা। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে ৯ জন রাজাকে এবং দক্ষিণ ভারতের ১২ জন রাজাকে পরাজিত করেছিলেন এবং ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন। আর্যাবর্তের প্রায় সকল রাজ্যই গুপ্ত সাম্রাজ্যভুক্ত করে সমুদ্রগুপ্ত সর্বরাজ্যের ছেতা উপাধি গ্রহণ করেন। হরিসেন তার রাজ্য চালনার নীতিকে গ্রহণ পরিমোক্ষ বলেছেন। পরিমোক্ষ শব্দের অর্থ পরাজিত শত্রুর বশ্যতা স্বীকার ও কর প্রদানের বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দেন। তার বীণাবাদনরত মূর্তি অঙ্কিত স্বর্ণমুদ্রা থেকে জানা যায় তিনি সুদক্ষ সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির পৃষ্ঠপোষক। অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের মাধ্যমে তিনি ব্রাহ্মণ্য ধর্মকে শক্তিশালী করে তুলেছিলেন। সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী ছিলেন। বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের পর তাঁর জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত সিংহাসনে বসেন। রামগুপ্ত শক রাজার কাছে পরাজিত হয়ে তাঁর রানী ধ্রুবদেবীকে শক রাজার হাতে তুলে দিতে চাইলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রানীর ছদ্মবেশে শক রাজাকে হত্যা করেন এবং এরপরে রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন এবং ধ্রুবদেবীকে বিবাহ করেন। শকদের নিধনকারী হিসেবে শকারী উপাধি ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। বিক্রম সম্বত চালু করেন বলে তার অপর নাম বিক্রমাদিত্য। তবে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বিক্রমাদিত্য দুজন আলাদা আলাদা ব্যক্তি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ভারত ভ্রমণ করেন আনুমানিক ৪০০ থেকে ৪১১ খ্রিস্টাব্দ সময়কালে। ফাহিয়েন স্থলপথে এসে সমুদ্রপথে ফিরে যান। তার ভারত আগমনের দুটি উদ্দেশ্য ছিল: গৌতম বুদ্ধের পবিত্র জন্মভূমি ভারত দর্শন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত গ্রন্থ অন্বেষণ ও সংগ্রহ। তিনি প্রায় ১০ বছর ভারতে ছিলেন। ফাহিয়েনের ভ্রমণ বিষয়ক লেখা গ্রন্থ ফোক ও কিং। এই সময়কালকে ভারতের সুবর্ণ যুগ বলা হয়।
গুপ্ত বংশের বিক্রমাদিত্যর কাহিনী নিয়ে রচিত বেতাল পঞ্চবিংশতি বা বিক্রম বেতাল। কাশ্মীরের কবি সোমদেব ভট্ট এটি 1100 শতকে রচনা করেন। তখন এর নাম ছিল বেতাল 25। গুপ্ত যুগে বিক্রমাদিত্যের সময়ে চৈনিক পরিব্রাজক ফা হিয়েনের লেখা থেকে জানা যায় যে মানুষ কেনাবেচার কাজে কড়ি ব্যবহার করত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সুশাসক। তিনি প্রশাসনিক সুবিধার জন্য 2টি রাজধানী স্থাপন করেন, পাটলিপুত্র ও উজ্জয়িনী। তিনি ছিলেন ভক্তিমান বৈষ্ণব। তার প্রধান সেনাপতি ছিলেন আম্রকার্তব ও মন্ত্রী বীরসেন। কবি ও নাট্যকার কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি ছিলেন কালিদাস। বাল্মীকি ও বেদব্যাসের পরই সংস্কৃত সাহিত্যে তাঁর স্থান। তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। কালিদাসের কুমার সম্ভব কাব্যের বিষয়বস্তু শিব পার্বতীর বিবাহ ও কুমার বা স্কন্দের জন্ম। এছাড়া তিনি রঘুবংশম, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলম কাব্যগ্রন্থ রচনা করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর তাঁর পুত্র প্রথম কুমারগুপ্ত মাহেন্দ্রাদিত্য অভিধা গ্রহণ করে সিংহাসনে বসেন। তাঁর রাজত্বকাল 415 থেকে 455 খ্রিস্টাব্দ। গুপ্ত রাজগণের মধ্যে প্রথম কুমারগুপ্তের আমলের লেখের সংখ্যা সর্বাধিক। তিনিও অনেক প্রকার স্বর্ণমুদ্রা তৈরি করান। মুদ্রায় একদিকে ধনুর্বাণ হস্তে রাজমূর্তি ও অন্যদিকে পদ্মসনে উপবিষ্টা পাশহস্তা দেবী মূর্তি লক্ষ্য করা যায়। তিনি সমুদ্রগুপ্তের মতো অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেন। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথম কুমারগুপ্তের এক শ্রেণীর মুদ্রায় দেখা যায় যে দণ্ডায়মান রাজা ময়ূরকে ভোজন করাচ্ছেন। ময়ূরবাহন কার্তিকের মূর্তিও এক ধরনের মুদ্রায় দেখা যায়। কার্তিকেয় ছিলেন প্রথম কুমারগুপ্তের প্রিয় দেবতা। তিনি এক শ্রেণীর মুদ্রায় ব্যাঘ্র, বল, পরাক্রম অভিধা ব্যবহার করেছেন। কুমারগুপ্তের রাজত্বের শেষ দিকে পুষ্যমিত্র নামে এক বিদেশি জাতি গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেন। প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর স্কন্দগুপ্ত শাসনকাল 455 থেকে 467 খ্রিস্টাব্দ। বৈমাত্রেয় ভ্রাতা পুরগুপ্তকে পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি নিয়ে সিংহাসন আরোহণ করেন। পুষ্যমিত্র বা হুনদের প্রতিরোধ করার জন্য স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। পরবর্তীতে হুনরা ভারতীয়দের সঙ্গে মিশে রাজপুত জাতি তৈরি করেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন। হিউয়েনসাং এর বিবরণ অনুযায়ী স্কন্দগুপ্ত নালন্দায় একটি বিহার নির্মাণ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম ও বিদ্যার পৃষ্ঠপোষকতাও করেছিলেন। স্কন্দগুপ্ত ছিলেন ভাগবত ধর্ম অনুসারী। গুপ্ত যুগে বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার প্রচলন হয়। এই যুগে প্রথম স্থায়ী বস্তু ইট ও পাথর দিয়ে মন্দির নির্মাণ শুরু হয়। গুপ্ত রাজগণ ছিলেন বৈশ্য। গুপ্ত শিল্পকলার 3টি সৃজন কেন্দ্র ছিল মথুরা, বারাণসী ও নালন্দা। গুপ্ত যুগে রাজকীয় পদাধিকারীদের মধ্যে ছিলেন মহাবলধিকৃত প্রধান সেনাপতি, মহাদণ্ডনায়ক সামরিক প্রশাসক এবং মহাপ্রতিহার রক্ষা আধিকারিক। মহাবলাধিকৃতের অধীনে ছিলেন মহাসভাপতি, অশ্বারোহী বাহিনীর প্রধান, মহপিলুপতি হস্তি বাহিনীর অধ্যক্ষ, সেনাপতি, বলাধিকৃত প্রভৃতি। গুপ্তযুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। এই যুগে বৌদ্ধ সাহিত্য পালি থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়েছিল। প্রসিদ্ধ লেখকরা হলেন আর্যদেব, দিগজ্ঞে, আর্য অসঙ্গ এবং বসুবন্ধু। নাগার্জুন, বসুবন্ধু, পরমার্থ প্রমুখ বৌদ্ধ মনীষীগণ এই যুগেই আবির্ভূত হন। এই যুগে অমর সিংহ লিখেছিলেন অমরকোষ, পাণিনির ভিত্তিতে লেখা সংস্কৃত ব্যাকরণ। অষ্টাধ্যায়ী পতঞ্জলির ভিত্তিতে লেখা সংস্কৃত ব্যাকরণ। বৌদ্ধ পণ্ডিত চন্দ্র গোমিয়ার লেখা চন্দ্র ব্যাকরণ। সৌরজগৎ নিয়ে লেখা আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত, পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি সম্বন্ধীয় বিদ্যা নিয়ে আর্যভট্টের লেখা আর্যভট্টিয়াম। বরাহমিহিরের লেখা জ্যোতির্বিদ্যা, ভূগোল, উদ্ভিদবিদ্যা সংক্রান্ত বইগুলি বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, পঞ্চ সিদ্ধান্তিকা জ্যোতিষগ্রন্থ এই যুগেই লেখা হয়েছিল।
এছাড়া তিনি চিকিৎসাবিদ্যা সংক্রান্ত নবনীতকম লিখেছিলেন। পালকাব্য লিখেছিলেন পশুরোগ চিকিৎসা ও পশুপালন সংক্রান্ত বই হস্ত আয়ুর্বেদ। ব্রহ্মগুপ্ত ছিলেন জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ। উজ্জয়িনী ছিল তার বিজ্ঞান সাধনার কেন্দ্র। অভিকর্ষ টানের ধারণা প্রথম দেন ব্রহ্মগুপ্ত। অনেক পরে নিউটন এটিকে বৈজ্ঞানিক সত্যে পরিণত করেন। এছাড়া তিনি পৃথিবীর পরিধি কত, 5000 যোজন, 1 যোজন সমান 7.2 কিলোমিটার, তা বলেন। গুপ্ত যুগে একজন প্রখ্যাত গণিতজ্ঞ ছিলেন লীলাবতী। আর্যভট্ট কর্তৃক দশমিক সংখ্যা ব্যবস্থা এবং শূন্য সম্পর্কে ধারণা ভারতে গুপ্ত রাজবংশের আমলে আবিষ্কৃত হয়েছিল। গুপ্ত যুগে রচিত হয় বাৎসায়নের কামসূত্র। গুপ্ত যুগের সরকারি ও লেখাপড়ার ভাষা ছিল সংস্কৃত। কথ্য ভাষা ছিল প্রাকৃত। গুপ্ত যুগে ধাতুশিল্পের শ্রেষ্ঠতম নিদর্শন দিল্লিতে কুতুব মিনারের নিকটে মেহেরওলি গ্রামে আবিষ্কৃত একটি লৌহ স্তম্ভ। একটিমাত্র লৌহখণ্ড থেকে নির্মিত 23 ফুট উচ্চ স্তম্ভটি প্রায় 1500 বছর ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, অথচ এর গায়ে কোনো মরচে পড়েনি। মনে করা হয় এই লৌহস্তম্ভের নির্মাতা দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং এর নির্মাণকাল 415 খ্রিস্টাব্দ। গুপ্ত যুগে তাম্রলিপ্ত একটি বর্ধিষ্ণু বন্দর ছিল। এই বন্দর দিয়েই ফাহিয়েন চীন দেশে ফিরে যান। গুপ্তযুগ ছিল ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠার যুগ। কুমারিলা ভট্ট ও শঙ্করাচার্য গুপ্তযুগে উল্লেখযোগ্য হিন্দু ধর্ম প্রচারক ছিলেন। গুপ্তযুগের শুরু মন্দির স্থাপত্যের প্রারম্ভিক কাজ। মন্দিরের আবির্ভাবও গুপ্ত সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য দিক। গুপ্ত রাজগণ বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় দেবতা হিসেবে শিব, বিষ্ণু, কার্তিক, গণেশ, কালী, দুর্গা, লক্ষ্মী প্রভৃতি দেবদেবীর পূজার প্রচলন হয়। তাই এই যুগকে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানের যুগ বলা হয়। গুপ্ত যুগে উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন ঘটোৎকচ, চিন্তাবিদ, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, বিজ্ঞানী, সৌরব্যবস্থার অধ্যয়ন নিয়ে তিনি লেখেন সূর্য সিদ্ধান্ত। খপনক শাস্ত্র রচনা করেন। ধন্বন্তরী বাগভট্ট প্রখ্যাত চিকিৎসক ছিলেন। গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য বিশেষ পরিচিত ছিলেন সুশ্রুত। গুপ্ত যুগে বৌদ্ধ স্থাপত্যের প্রধান নিদর্শনগুলি হল সারনাথের উত্তরপ্রদেশ ধার্মিক স্তূপ, রত্নগিরি, ওড়িশা ও মিরপুরে সিন্ধু স্তূপ নির্মাণ, বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, অজন্তা ইলোরার চৈত্য গৃহসমূহ। সারনাথে উপবিষ্ট বুদ্ধমূর্তি ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন। এছাড়া মথুরার জাদুঘরে সংরক্ষিত দণ্ডায়মান বুদ্ধমূর্তি 7 ফুট 2.5 ইঞ্চি উচ্চ। নাগারা ও দ্রাবিড় রীতির স্থাপত্য শিল্প, গুপ্তযুগের চিত্রকলা, গুহা কেটে তাতে সুন্দর নকশা করা ও ছবি আঁকা হয়েছিল, যেমন অজন্তা ইলোরা মধ্যপ্রদেশের বাঘ গুহা চিত্র এবং উদয়গিরিতে। অজন্তার 29টি গুহার মধ্যে মাত্র 17টিতে চিত্র পাওয়া যায়। অজন্তার চিত্রকে বলা হয় ফ্রেস্কো চিত্র। এই চিত্র প্রধানত ধর্ম সম্পর্কিত। বুদ্ধের জীবনী ও জাতকের দৃশ্য মূল বিষয়। এছাড়া অজন্তায় নারী চিত্র এক উল্লেখযোগ্য দিক। নারীকে মহিমান্বিত মূর্তিতে অঙ্কন করা হয়েছে। গুপ্তযুগের মধ্যপ্রদেশের এরান শহরে বিভিন্ন ধরনের মুদ্রা পাওয়া যায়। এখানেই ভারতীয় সাম্রাজ্যের অন্যতম প্রাচীন টাকশাল ছিল বলে মনে করা হয়। এই অঞ্চলে গুপ্তযুগের প্রচুর মন্দির ও সৌধ পাওয়া যায়। এর মধ্যে বিরাট একটি পাথরের শূকর আকৃতির মূর্তি পাওয়া যায়, যার ওপর অনেক সাধু ও বুদ্ধিমান ব্যক্তিরা অনেক কিছু খোদাই করে লিখে গেছেন। ভানুগুপ্তের এরান পিলার শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় গুপ্তযুগে 510 খ্রিস্টাব্দে প্রথম সতী প্রথা চালু হয়। এই লিপিতে পাওয়া গেছে গোপ রাজার সঙ্গে তার স্ত্রী সহমরণ করেন। গুপ্তযুগে মন্দির স্থাপত্যগুলো হল কোটেশ্বর মন্দির, মণিনাগের মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির ইত্যাদি। এই নাগারা শিল্পরীতির পরিচয় এই যুগে পাওয়া যায়। গুপ্তযুগে নারীদের শিক্ষার যথেষ্ট সুযোগ ছিল।
এ যুগে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, গণিকাবৃত্তি, দেবদাসী প্রথা, স্বয়ম্বর সভার প্রচলন ছিল। গুপ্ত বংশের শেষ রাজা বিষ্ণুগুপ্ত।